আপনারা জানেন দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনার শাসনামল শেষ হওয়ার পরে এদেশের সংখ্যালঘু সনাতনীরা চেয়েছিল এক বৈষম্যমুক্ত বাংলাদেশ, কিন্তু আমরা দেখি এখনো সনাতনীদের উপরে চরম লেভেলের বৈষম্য চলছে। আপনারা জানেন আমরা রাষ্ট্রের কাছে 8 দফা দাবি দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন করা হয়নি, বন্ধ হয়নি হামলা। তারই ধারাবাহিকতায় যশোরের অভয়নগরে আমরা দেখেছি 20টি পরিবারে অগ্নিসংযোগ করা হয়েছে, লুট করা হয়েছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান লুট করা হয়েছে, গবাদি পশু আজকে অগ্নিদগ্ধ হয়ে গেছে। সেখানকার মানুষ বর্তমানে বসবাস অযোগ্য এবং তারা যে পরিধান করবে সেই বস্ত্রটা পর্যন্ত পাচ্ছে না। এটা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের সন্তান, আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু কেউ যদি এই দেশের সনাতনী সংখ্যালঘুদের শূন্য করার পায়তারা করে, তাদের ভূমি দখল করার চেষ্টা করে কিংবা তাদের উপর অন্যায়ভাবে জুলুম করে, তাহলে বাংলাদেশ হিন্দু মহাসংঘ সর্বাগ্রে কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তুলবে। বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সংগ্রামী সভাপতি প্রদীপ কান্তি দে দাদা। আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সভা আপনারা জানেন যে যশোরের অভয়নগরে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সেই সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ হিন্দু মহাসংঘের আজকের এই প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে সাম্প্রদায়িক হামলা বা হিন্দু নির্যাতন বাংলাদেশে আজকে প্রথম ঘটনা নয়। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা আবার নতুন করে শুরু হয়েছিল, যা 2025-এও আজকে এখন অবধি কিন্তু সাম্প্রদায়িক হামলা থেমে নেই। বিগত সরকার আমলেরগুলোতেও সাম্প্রদায়িক হামলা হয়েছে, 2001 সালের পর থেকেও সাম্প্রদায়িক হামলা হয়েছিল। আমরা কিন্তু বারবার বলেছি এই সাম্প্রদায়িক হামলার একটাই কারণ বিচারহীনতা। আপনি যখন কোনো ঘটনার বিচার করবেন না, সেই দুষ্কৃতিকারীরা কিন্তু সেই ঘটনা বারবার ঘটানোর জন্য তারা উৎসাহিত বোধ করে। আজকে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নজির নেই কোনো সাম্প্রদায়িক হামলার বিচার হয়েছে। আপনি রামুর ঘটনা বলেন, আপনি নাসিরনগরের ঘটনা বলেন, আপনি কুমিল্লার ঘটনা বলেন, আপনি যশোরের মালোপাড়ার ঘটনা বলেন, আপনি চট্টগ্রামের ঘটনা বলেন, বাংলাদেশে যেখানে 3 কোটি হিন্দু সম্প্রদায়ের বসবাস, যখন তাদের উপর নির্যাতন হয়, একটা ঘটনার নির্যাতনের মামলা হবে না, একটা ঘটনার বিচার হবে না, তখন তো সেই দুষ্কৃতিকারীরা কিছু হলে সংখ্যালঘুর উপর নির্যাতন করবে, এটাই তো স্বাভাবিক। আজকে কিছু হলে সংখ্যালঘুর উপর নির্যাতন করা হয়। আজকে আমরা সেই অভয়নগরের যে কৃষক দলের সভাপতি তরিকুলের হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা এই মানববন্ধন থেকে সেই যারা হত্যা করেছে তাদের দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি। কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন সেই হত্যার দায়কে, সেই হত্যার পরপরই যাদের বাড়িতে হামলা করা হয়েছিল তারা কি সেই হত্যার সাথে জড়িত কিনা? পুলিশকে বলেছে তারা হত্যার সাথে জড়িত। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে খোঁজ নিয়েছি, যাদের বাড়িতে হামলা করা হয়েছে কেউ এই হত্যার সাথে জড়িত নয়। যে গবাদি পশুগুলোকে রাতে রাতে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, সেই গবাদি পশুগুলো কি হত্যার সাথে জড়িত ছিল? সেই প্রশ্ন কিন্তু বারবার চলে আসে। আজকে বলতে হয়, আজকে চট্টগ্রামের অ্যাডভোকেট পাড়ায় অ্যাডভোকেট আলিফ ভাইকে হত্যা করা হয়েছিল। সেই হত্যা করার পরে চট্টগ্রামে শত শত হিন্দু বাড়িতে হামলা করা হয়েছিল। আজকে বিগত 5 মাস হয়ে গেল আলিফ হত্যার সেই বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করেছি, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তদন্ত হয় নাই। কারা হত্যা করেছে, কে করেছে, কারা করেছে, কাদের পৃষ্ঠপোষকতায় আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, সে কিন্তু পুলিশ থেকে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পেশ করা হয়নি। অথচ রিপোর্ট পেশ না করেই আমাদের
আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে সেই হত্যা মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই হত্যার সময় কিন্তু উনি পুলিশ কাস্টডিতে ছিল। একটা মানুষ পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় কিভাবে একজন মানুষকে হত্যার নির্দেশ দিতে পারে, কিভাবে নিজে হত্যা করতে পারে, সেইটা কিন্তু রাষ্ট্র আমাদের কাছে ক্লিয়ার করে নাই। তো সেখানে বোঝা যাচ্ছে রাষ্ট্র যখন চোখ অন্ধ থাকবে, রাষ্ট্রের চোখে যখন কালো কাপড় বাঁধা থাকবে, এরকম অভয়নগরের ঘটনা, শত শত অভয়নগর ঘটনা ঘটবে, কখনো সাম্প্রদায়িক হামলা বন্ধ হবে না। আমরা বারবার বলেছি প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। সুষ্ঠু তদন্ত হলে অপরাধীরা কখনো অপরাধ করবে না। কিন্তু এই দেশে বিচারহীনতায় আমাদের সংখ্যালঘু নির্যাতন বারবার হয়ে যাচ্ছে। আমরা 5 তারিখের পরে এই দেশে সংখ্যালঘু নিরাপত্তার জন্য আমরা 8 দফা দাবি দিয়েছিলাম। এই দেশে 3 কোটি হিন্দু সম্প্রদায় নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিলাম আপনারা 8 দফা দাবির যে যৌক্তিক দাবিগুলো আছে আপনারা অনতিবিলম্বে বাস্তবায়ন করেন। কিন্তু 9 মাস পার হয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো দাবি বাস্তবায়নের কোনো কথা শুনতে পাচ্ছি না। দেশ সংস্কার হবে, কিন্তু 3 কোটি হিন্দু সম্প্রদায়কে বাইরে রেখে এই দেশে কোনো সংস্কার আদৌ বাস্তবায়ন হবে কিনা আমরা বিশ্বাস করি না। আমরা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলতে চাই, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন আসলেই আপনারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে যেতে হবে। এত বড় একটা ঘটনা ঘটে গেল অভয়নগরের মতো ঘটনায় আমরা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য আসা আমরা পাইনি। আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও আমরা এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু আমরা পাইনি। আমরা বলতে চাই এই দেশে যারাই নির্বাচন করবে, যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, এই দেশের সংখ্যালঘুর ভোট ছাড়া কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। 12% হিন্দু ভোটার, এই 12% হিন্দু ভোটারকে বাইরে রেখে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার মসনদে কেউ বসতে পারবে না। আজকে যে দিনগুলো যাচ্ছে তার প্রত্যেকটার হিসাব কিন্তু আমরা নির্বাচনের আগে নিব। আমরা কোনো দলকে আর সমর্থন দেব না। আমরা আমাদের হিন্দুদের পক্ষে যারা থাকবে না, হিন্দুদের নির্যাতনের পক্ষে যারা বিপক্ষে যারা কথা বলবে না, হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলবে না, আমরা সেই সব রাজনৈতিক দলের পক্ষে কিন্তু আমরা থাকবো না। সেই হুঁশিয়ারি আজকে কিন্তু আমরা মানববন্ধন থেকে দিয়ে যাচ্ছি। আমরা রাজনৈতিক দলকে অনুরোধ করব তাদের প্রকৃত আচার আচরণ আমাদেরকে যাতে তারা প্রচার করে। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমরা রাজনৈতিক দলকে বলবো আপনারা এই দেশের সংখ্যালঘুদের দাবি দেওয়ার পক্ষে কথা বলেন, তাহলে আমরা আপনাদের নির্বাচনের আগে আমরা আপনাদের কথা ভাববো। আদারওয়াইজ আমরা আমাদের বিকল্প চিন্তা করতে বাধ্য হব। কারণ এই দেশে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে আপনি দেখবেন সরকারি দল এবং বিরোধী দল এই দুটি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ভোটের ব্যবধান থাকে 3 থেকে 4%, এর বেশি কখনোই ডিফারেন্স থাকে না যদি সুষ্ঠু নির্বাচন হয়। তো আগামী যে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা বিশ্বাস করি সেই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। সেই জায়গায় 12% হিন্দু ভোটারকে বাদ দিয়ে কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। অতএব সেই সব রাজনৈতিক দলকে বলবো হিন্দুদের যে 8 দফা দাবি রয়েছে সে 8 দফার পক্ষে যারা কথা বলবে আমরা তাদের পক্ষে থাকবো, আমরা তাদের পক্ষে প্রয়োজনে দাঁড়াবো। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই মানববন্ধন থেকে আমরা আবার আহ্বান করব অনতি বিলম্বে আপনারা হিন্দু সম্প্রদায়ের যে 8 দফা দাবি দিয়েছি সে 8 দফা দাবি নিয়ে আলোচনায় বসুন। আমরা দেখতে পাচ্ছি কিছু হলেই আপনারা সবার সাথে আলোচনায় বসেন, কিন্তু এই দেশে 3 কোটি হিন্দু সম্প্রদায় রয়েছে, তাদের কোনো বিষয় নিয়ে আপনাদের বসার কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক। এবং পাশাপাশি আজকের এই মানববন্ধন থেকে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যে অন্যায়ভাবে এবং ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলায় আটক করা হয়েছে তাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনতি বিলম্বে তাকে সকল প্রকার মামলা থেকে আমরা মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো মাথায় রাখবেন। পাশাপাশি অভয়নগরের যারা এই হামলার সাথে জড়িত ছিল আগামী 72 ঘন্টার মধ্যে যদি এই সব দোষীদের গ্রেপ্তার করা না হয়, আগামী শুক্রবার সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু আবারও রাজপথে নামতে বাধ্য হবে। আমরা রাজপথে নামছি না মানে এই নয় আমরা কিন্তু ঘরে বসে থাকবো। আমরা যখন নির্যাতন কিন্তু
যখন দেয়ালে পিঠ থেকে যাবে, আমরা কিন্তু আবারও রাজপথে নামতে বাধ্য হব। 5 তারিখের পরে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে লাখ লাখ হিন্দু সম্প্রদায় রাজপথে নেমে এসেছিল, আমাদের উপর আবারও মব সৃষ্টি করা হচ্ছে। সেই মব যদি বন্ধ করা না হয়, আমাদের কিন্তু হিন্দু সম্প্রদায় আবার রাজপথে নেমে আসবে। সেই জনস্রোত কিন্তু কেউ আটকাতে পারবে না। অতএব আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সবসময় চাই এই দেশের রাষ্ট্রের যে সংবিধান রয়েছে, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আমরা আন্দোলন করে যাব, যেটা আমরা বিগত 5 তারিখের পরে এবং আগে সবসময় করে গিয়েছি। আমাদের আন্দোলন থেকে রাষ্ট্রের 1 টাকার ক্ষতি করা হয়নি, কেউ কখনো বলতে পারবে না। অতএব অনতি বিলম্বে অভয়নগরের সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ি পুনর্নির্মাণ করতে হবে, তাদেরকে খাদ্য সহায়তা দিতে হবে, তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে। আর অন্যথায় আমরা আগামী শুক্রবার সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি। সারা বাংলাদেশেই আমাদের কর্মসূচি হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলি, আমাদের যে জাতীয় মিডিয়াগুলো আছে তার অভয়নগরের ঘটনায় যেভাবে ঘুমিয়ে আছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আজকে যেখানে পরিমণি সকালে ভাত খেলো না বিকালে ভাত খেলো সেটা নিয়ে মিডিয়া নিউজ হয়, কিন্তু অভয়নগরে 20টা বাড়ি পুড়িয়ে দিল, 40টি গরু চুরি করে নিয়ে গেল, আজকে শত শত মানুষ আক্রান্ত হলো, সেই ঘটনায় বাংলাদেশের মিডিয়া আসে না। এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত বেদনাদায়ক আমাদের জন্য। সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় থাকবে। অতএব আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশের মানুষ, কোনো ধর্মীয় পরিচয় নয়, আমরা বাংলাদেশের একজন নাগরিক। সেই পরিচয়ে আমরা বাংলাদেশে থাকব, সেই পরিচয়টাকেই আপনারা সবসময় প্রকাশ করবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশ হিন্দু মহাসংঘের পক্ষ থেকে যে সকল বীর সনাতনী সাহসী সংগ্রামী ভাইয়েরা এই রোদ বৃষ্টিকে অপেক্ষা করে এখানে মানববন্ধনে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত সনাতনী সম্প্রদায়ের 8 দফা দাবি বাস্তবায়ন করা হোক এবং যশোরের যে তরিকুল ইসলাম ভাইয়ের হত্যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করা হোক এবং যারা হত্যার সাথে জড়িত তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক এবং সেই হত্যাকে কেন্দ্র করে যারা 20টি সনাতনী পরিবারকে নিঃস্ব করে দিয়েছে, লুটপাট করেছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান, গবাদি পশু সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন চট্টগ্রামে আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, এখনো রাষ্ট্র সেই সঠিক তদন্ত করে হত্যাকারীদের নাম এখনো আমাদের সামনে সম্মুখে আনতে পারেনি। কিন্তু যারাই আন্দোলন করতেছে দাবি নিয়ে, তাদেরকে ট্যাগ দিয়ে মিথ্যাভাবে অনেককে হয়রানি করা হচ্ছে। আমরা জানতে চাই, এত মাস হয়ে যাওয়ার পরেও কি আলিফ ভাইয়ের হত্যার মূল আসামিকে রাষ্ট্রের কাছে কেন আনা হয়নি, এটা আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন সনাতনী সম্প্রদায়ের 8 দফা নিয়ে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর নিঃশব্দে মুক্তি চাই এবং তদন্ত সাপেক্ষে তার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং অভয়নগরে যে সকল সনাতনীরা বাসস্থানহীন হয়েছেন, তাদের ঘর বাড়ি পুড়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা দিয়ে পুনর্বাসন করা হোক এবং আজকের এই মানববন্ধনে যে সকল মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরা আমাদের কথা রাষ্ট্রের কাছে তুলে ধরেছেন, আপনাদের সবাইকে বাংলাদেশ হিন্দু মহাসংঘের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও বাংলাদেশ হিন্দু মহাসংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন।